মাহবুব আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। শুরুতেই প্রধানমন্ত্রীর একটি মন্তব্য দিয়ে। প্রধানমন্ত্রী সিলেটের একটি অনুষ্ঠানে বলেছেন, দুটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে প্রকাশ্যে এবং গোপনে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, এবং তিনি তার দলের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন এবং রাজনৈতিকভাবে মোকাবেলার কথা তিনি বলেছেন। এখন ষড়যন্ত্র তো আমরা এর আগে অনেকবার আলোচনা চলছে, শুনেছি, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুনেছি যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন হবে না, এই কথাগুলো শুনছি। আবার নতুন করে ষড়যন্ত্রের কথা তিনি বললেন, এরকম কোনো আভাস আসলে মিলছে কিনা ষড়যন্ত্রের? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই যে জুলাই জাতীয় সনদ, যেটা নিয়ে এত কথা, এত কিছু, এবং এটা তো বারবার আমাদের সামনে আসছে। আমরা 12ই মার্চে যেই সংসদ অধিবেশন শুরু হতে দেখলাম এবং সেটা চলল 30 তারিখ পর্যন্ত। যদি আমরা হিসাবগুলো বের করি যে আসলে কয় মিনিট কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে একটা মোটামুটি প্রীতিপূর্ণ পরিবেশেই শুরু হওয়া সংসদ একটা বিষয়ে গিয়ে কিন্তু দ্বিমতের দিকে গেছে। সেটা হচ্ছে জুলাই সনদ কি করে বাস্তবায়িত হবে বা এটা নিয়ে গণভোট প্রসঙ্গে। এছাড়া কিন্তু খুব মোটা দাগে দুই দলের মধ্যে আমরা খুব বেশি পার্থক্য দেখিনি। যেই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, সেটা নিয়ে কিন্তু সরকার বিরোধী দলের কোনো কথা আমরা শুনিনি। আমরা শুনিনি হাম নিয়ে যেই কেলেঙ্কারি ঘটালো অন্তর্বর্তী সরকার, হাম সহ আরও অনেক বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের বড় বড় কেলেঙ্কারি ঘটিয়েছে, সেইগুলো নিয়েও শ্বেতপত্র প্রকাশের দাবি সরকার বা বিরোধী দলে কেউই করেনি। অর্থাৎ দুই দলের ভেতরে এক ধরনের প্রচ্ছন্ন সমঝোতা আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে, এবং সেইটা কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে দুই দলের মধ্যে মুখোমুখি অবস্থান। বিশেষ করে শেষের দিকে এসে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা দেখলাম যে দুই দলের বিপরীত কথাবার্তা, এবং এই মুক্তিযুদ্ধ প্রসঙ্গ কিন্তু নির্বাচনের আগেও আমরা দেখেছি। 15 দিন আগে অন্তত বিএনপির চেয়ারপারসন সরাসরি এটার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান জানিয়েছিলেন বিএনপির, এবং এনসিপি যেই দলটি একেবারেই নতুন, 1 বছর পূর্ণ হয়েছে, তারা যখন গিয়ে জামাতের সঙ্গে যুক্ত হলো, এটা একটা নতুন সমীকরণ কিন্তু তৈরি করলো, এবং জামাতের যেই 71-এর যে ভূমিকা, সেটা অনেকটাই ফিল্টার্ড হয়ে যাবে এরকম একটা মনোভাব কিন্তু জামাতের মধ্যেও দেখা গেছে। যে যেই বিতর্কিত পরিস্থিতি তাদের আছে নানান রকম, সেখান থেকে কিন্তু তারা সরে আসবে এই তরুণ প্রজন্মের যে দলটিকে তারা সাথে নিয়ে। এবং এনসিপি ফিল্টার্ড হয়নি, তারা ফিল্টার্ড হওয়ার চেষ্টা করেছে। বিএনপি সেই জায়গাতে তারা তো বলছে যে 71-এর জামাত আর এখনকার জামাত এক নয়। এটা তো সকলেই দাবি করবে, কে বলবে যে আমি ওই সময়ের অপরাধী? কিন্তু তাদের নীতি, তাদের পলিসি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে মনে হয় না যে তাদের যে গঠনতন্ত্র আছে অনেক কিছুতেই তারা সরে এসেছে। সেরকম যেমন নারী শীর্ষ আসনে যাওয়া যাবে না, 5 ঘন্টা কর্মঘণ্টা নারীকে বেঁধে দেওয়া, এমনকি নির্বাচনের আগে জামাতের আমির যখন কথা বললেন আল জাজিরার সঙ্গে, তখন বললেন জঠরে নারী সন্তান ধারণ এবং মাতৃদুগ্ধ দেওয়া যেহেতু নারীর কাজ, সেহেতু নারী খুব গুরুত্বপূর্ণ কাজে যেতে পারবে না, ইত্যাদি সহ আরও অনেক বিষয়ে জামাত যখন কথাবার্তা বলে, সেটা কিন্তু তাদের যে 71-এর ভূমিকারই অনুবর্তন বলে মনে হয়। তারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে চায়, যারা যখন মানবাধিকারের প্রশ্নে যারা সোচ্চার, তাদের সঙ্গে কথা বলতে যায়, তখন তারা শরিয়া আইন তাদের আর প্রয়োজন হয় না। কিন্তু যখন তারা এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন পর্যায়ে মাঠে ঘাটে প্রান্তিক পর্যায়ে, তখন কিন্তু বলে যে আমরা শরিয়া আইন করব। এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, কোথাও কিন্তু পরিষ্কারভাবে তারা বলে নাই যে আমরা শরিয়া আইন থেকে সরে এসেছি। তারা বলেছেন শরিয়া আইনটাই হচ্ছে আল্লাহর আইন ইত্যাদি, যখন যা প্রয়োজন। এমনকি সর্বশেষ শফিকুর রহমান সাহেব এই বলেছেন যে 1200 শহীদের পরিবারে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন। এই ব্যক্তিগতভাবে তিনি যখন উপস্থিত হয়েছেন বলেন, তখন কিন্তু অনেক বিষয় সামনে চলে আসে। আপনার 5ই আগস্ট থেকে এই 27শে মে তারিখে তিনি বক্তব্যটা দিয়েছেন। 631 দিন, এই 631 দিনে তিনি উমরা করতে গিয়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন, তার নানান রকম পারিবারিক ব্যক্তিগত কাজ ছিল, এবং 9 মাস সংস্কার আলাপ করেছেন। এত কিছু করার পরে 631 দিনে তিনি ব্যক্তিগতভাবে 1200 শহীদের বাড়িতে চলে গেলেন। অর্থাৎ জামাতের কথা এবং কাজে যে অমিল, সেগুলো কিন্তু বারবারই আমরা দেখতে পাই, এবং সেই ক্ষেত্রে জামাত পরিবর্তিত হয়ে গেছে। এটা কি করে আমরা বুঝবো? সবচেয়ে আমাদের বড় যে বিষয়টি, যেটি জামাত এবং এনসিপি একমত,
সেটি হচ্ছে ৭২-এর সংবিধানের মূল নীতি পরিবর্তন করতে হবে। এই বিষয়ে কিন্তু তারা একাট্টা, যেটা নাহিদ ইসলামও তার বক্তব্য ৩৩ মিনিটের যে বক্তব্য দিয়েছেন সেখানেও বলেছেন যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এগুলো বানানো হয়েছে, এগুলো ছিল না আগে। তো কাজেই মুক্তিযুদ্ধের যে মূল প্রত্যয় সেই জায়গা থেকেই তারা নতুন ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, যেই ব্যাখ্যায় জামাত এবং এনসিপির মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং তারা বলছেন যে বিএনপি থাকছে না যখন বিএনপি ৭২-এর সংবিধানকে ওন করছে। অর্থাৎ জামাত কিন্তু তার আদর্শে অটুটই আছে এবং সেই জায়গায় যে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে যে দীর্ঘদিন যে রাজনৈতিক চর্চা করে এসেছে জামাতে ইসলামী, সেটাই তাদের ধারাবাহিকতা এখনো চলছে। জামায়াত এবং এনসিপির মতের মিল পাওয়া যাচ্ছে বিশেষ করে ৭২-এর সংবিধানকে কেন্দ্র করে। এটা কেন আপনার কাছে জানতে চাই যে এই মিলের পার্সপেক্টিভটা আসলে কোথায়, কোন জায়গায় মিল? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিএনপি চাচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি তারা করতে চান, কিন্তু 11 দলের জোট বলছে যে সংবিধান সংশোধন এবং সংস্কার শব্দগত বিষয়গুলোর আসলে মৌলিক পার্থক্য কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সময় টেলিভিশনে যারা দেখছেন কলাকুশলী সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচককে সালাম ও শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের মূল প্রত্যয় পরিষ্কারভাবে, এটা আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, কোনো সন্দেহ করার কোনো কারণ নেই, এখনও চাইলে চেক করা যাবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটার ভিত্তিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে সংগঠিত হয়েছে, পরিচালিত হয়েছে, জয়ী হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ জয়ী হয়েছে, রিগার্ডলেস অফ দ্য লিডারশিপ, কে পার্টি ছিল, কে কি ছিল, এটা নিয়ে আর্গুমেন্ট আপনি যাই করেন না কেন, মানুষ জয়ী হয়েছে। এবং এই তিনটি মতামতের ভিত্তিতে, এই তিনটি মূলনীতির ভিত্তিতে আমাদের জাতীয় নাগরিক পার্টি, এখানে অনেকগুলো বিষয় আসছে, যেহেতু জামাতের কেউ নাই, সো এটা তাদের বার্ডেন হবে যে এটা পরবর্তীতে কোনো একটা টকশোতে তারা নিশ্চয়ই উত্তর দিবেন। আমি এনসিপির জায়গাটা বলবো। এনসিপি আমাদের জায়গা থেকে কিন্তু আমরা যে প্রস্তাবনা রেখেছি মূলনীতির জায়গা থেকে আমরা পরিবর্তন অবশ্যই চাই। আমরা মনে করি যে মূলনীতি দিয়ে পরবর্তীতে সংবিধান তৈরি হয়েছে, তার সাথে মুক্তিযুদ্ধের যে আসল ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের অমিল রয়েছে এবং সেখানে ইন্টেনশনগত পার্থক্যও রয়েছে। আমরা বলেছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং বহুমুখিতা, একদম কালচারের বহুমুখিতা, এটা আমরা সাংবিধানিকভাবে যুক্ত করতে চাই। এখানে ধর্ম নিরপেক্ষতার যে নেতিবাচক মনোভাব, একটা টার্মের মধ্য দিয়ে যে নেতিবাচক মনোভাব, সেটাকে আমরা পজিটিভভাবে সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদার মধ্যে, সাম্যতার মধ্যে নিয়ে আসতে চাই, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও ছিল। তাহলে কি আমি যেই যদি সাংবিধানিকভাবে ৭২ সালের সংবিধানে যেই মূলনীতি উল্লেখ করা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা বললেই ধর্মনিরপেক্ষ একটা সমাজ গঠিত হয়ে যায়, তাহলে কি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ধর্মনিরপেক্ষ ছিল না? ব্যাপারটা কিন্তু তাই দাঁড়ায়। ফলত এটা বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, বাংলাদেশের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধকে ওন না করে বাংলাদেশে কেউ কখনো রাজনীতি করতে পারবে না, পরিষ্কার। এবং সেখানে বলা আছে যে এই মূলনীতিগুলো সেটা আমরা ফেরত চাই। সাথে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে, এখনও সেটা চলমান, এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও যেই একটা মাফিয়া, একটা ফ্যাসিস্টিক একটা কাঠামো, একটা কলোনিয়াল কাঠামোকে উপড়ে ফেলার যে আকাঙ্ক্ষা ছিল, সেই সংগ্রামও কিন্তু এখনও চলমান। ফলত আমরা ওই মূলনীতিগুলোকেই চাই যেটা আমাদের বাংলাদেশের মুক্তির দিশাকে প্রারম্ভেই উন্মোচিত করেছিল। এটাই হচ্ছে এনসিপির জায়গা। কিন্তু ওই যেটা বললাম যে সংশোধন আর সংস্কার, এর মধ্যে বেসিক পার্থক্য কি? শব্দগত দুটি। সংশোধন তো বাংলাদেশে একটা কার্সড ওয়ার্ড, অভিশপ্ত শব্দ। কারণ এই সংশোধনী এবং সংশোধনীর মাত্রা কি হবে, কে করতে পারবে, এই বিষয়টা নিয়েই বাংলাদেশের এই সংবিধান সংশোধন না করে তো আসলে কোনো পার্টি তার চরম ক্ষমতা এনজয় করতে পারে নাই। ফলত প্রত্যেকটা পার্টি, যারা ওল্ড স্কুলের পার্টি, যারা আগের সিস্টেমে চলা পার্টি, প্রত্যেকেই চায় 2/3 মেজরিটি পেতে। 2/3 মেজরিটি তাকে সব কিছু করার সেই অন্তিম প্রয়াস তাকে করার সুযোগ দেয়, যেটা 2/3 না পেলে সে পারে না। ফলত আমাদের সংবিধানে যেটা সংশোধিত করা হচ্ছে, এটার পরিস্থিতি আমাদের পূর্বতন সংশোধনীর মতো করেই হবে। এখন দেখেন যে যেই জায়গাগুলোতে আসলে আমরা এই বিষয়গুলো আলাপ হয় না, যে
নোট অফ ডিসেন্ট বলেন, যাই বলেন, সংস্কারের মূল জায়গাগুলো কোনটা? আমরা চাই যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো রাষ্ট্রীয় ভিত্তিতে পরিচালিত হয়, মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, তারা যেন মানুষের কাছে জবাবদিহিতা থাকে। সো তত্ত্বাবধায়ক সরকার, বিচার বিভাগ, দুদক এবং পিএসসির মতো যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ মুক্ত রাখা, এইটা আপনার আপরাইজিং না হলেও এটা বিশেষ চাওয়া। আর ফলত এটা চাওয়ার জন্য, এটা আদায় করার জন্য একটা আপরাইজিং পর্যন্ত হয়েছে। সরকারি দল এমনভাবে কথা বলেন মনে যেন কিছুই হয় নাই, তাদেরকে ক্ষমতায় আনার জন্য মানুষ প্রাণ দিয়েছে। এটা একেবারেই অসত্য। বাংলাদেশের মানুষ যারা ওই সময়ে পঙ্গু হয়েছেন তাদের কাছ থেকেও যদি আপনি একটা সার্ভে করেন, তাহলে আপনি তাদের কাছ থেকে আসল কথাটা শুনতে পাবেন। মানে একটা দল থেকে আরেকটা দলে পরিবর্তন হওয়ার জন্য কেউ বুলেটের সামনে নিজের প্রাণ দেয় না, নিজের দেহ দেয় না। সো ফলত আমরা চাই আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা জবাবদিহিতা থাকুক। সেটা রাষ্ট্রীয় মানে 2/3 মেজরিটি পাওয়ার পার্টির দলীয়করণের হাতে না পড়ুক। এই চাওয়াটাকে একটা ষড়যন্ত্রের রূপ দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র আসলে কারা করছে আমরা দেখি তাহলে এখন। মানে আপনি জবাবদিহিতার আওতায় আসবেন না, আপনি বিরোধী দলের মতামত নেবেন না, আপনি দেশের মানুষের মতামত নেবেন না, আপনি প্রশাসক নিয়োগ করবেন, আপনি মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করবেন, এবং আপনি এমন একজনকে বসাবেন যিনি ঋণ খেলাপি ছিলেন, এবং উনি তো পারদর্শী, একটা জিনিসে তো খুবই পারদর্শী, উনি তো রিশিডিউল করতে পারেন। সো এই যে কাজগুলো বিএনপি করছে, ফলত তাদের পরিষ্কার মেসেজ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেই তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করতে চায়। আমি আগেও বলছি, এখনো বলছি, বিএনপি আসলে আওয়ামী লীগ না। তারা এটা চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার ফেল করে। কিন্তু এটার জন্য যেটা লাগে মতাদর্শিক জায়গাটা, বিএনপি আসলে তো ন্যাশনালিস্ট পার্টি হিসেবে ন্যাশনালিজমকে ধারণ করে কখনো তার পলিটিক্সকে দাঁড় করায়নি। ফলত তার পক্ষে ওই ফ্যাসিবাদী প্রবণতা, ওই স্বৈরাচারী প্রবণতাকে পুরোপুরি কুক্ষিগত করে সেই রাজত্ব কায়েম করা, এটা তার পক্ষে সম্ভব হবে না। শুধুমাত্র তারা কেওস তৈরি করবে। ফলত তাদের যেটা দরকার, একটা যেটা ব্যাপারে ঐক্যমত্য এসেছে, এটা অনেক মিনিমাম। এই মিনিমামটা যদি মানতে না পারে, তাহলে আমরা পুনর্লিখনের দিকে, আমরা যেটা বলেছিলাম নতুন সংবিধান, সেটাই আমাদের, কিন্তু এনসিপির আপনি জানেন আমাদের প্রথম দফায় হচ্ছে গণপরিষদ নির্বাচন, আমরা নতুন সংবিধান চাইবো। তাহলে জি, মাহবুব আজিজ ভাই, যেটা সামান্তা শারমিন বললেন যে আসলে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকেই বা সেই চাওয়াটাকেই আসলে ষড়যন্ত্রের রূপ দেওয়া হচ্ছে, আর বিএনপি আসলে আওয়ামী লীগ না। নিশ্চয়ই বিএনপি আসলে আওয়ামী লীগও না, আওয়ামী লীগও বিএনপি না, এনসিপিও বিএনপি না, জামাতও বিএনপি না। যার যার অবস্থান নিশ্চয়ই আলাদা আলাদা থাকবে, এবং আদর্শগত একটা অবস্থান তো থাকবেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখুন যে এই যে জুলাই সনদ নিয়ে এত কথা হচ্ছে, সেখানে ভূমিকাতে কিন্তু একটা স্পষ্ট একটা অবস্থান আছে। এই সনদটি তৈরি করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং সেখানে প্রধান হচ্ছেন, আপনার নামগুলো দেখুন আপনি, যে ডক্টর ইউনূস সভাপতি, অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি, বদিউল আলম মজুমদার সদস্য, এমদাদুল হক সদস্য ইত্যাদি, এই ধরনের ব্যক্তিগুলো। এবং এখানে লেখা আছে পরিষ্কার, আপনি দেখুন যে 1971 সালের 25 মার্চ কালো রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরচিত গণহত্যা শুরু করলে, এই হানাদার বাহিনী কার? ডক্টর ইউনূসের হানাদার বাহিনী, নাকি জাতীয় ঐক্যমত্য কমিশন যারা করছেন তাদের প্রবণতাটুকু একদম পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে তারা কি চায়, তারা কি চেয়েছে 18 মাসে। তারা চেয়েছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে, তারা চেয়েছে পাকিস্তানের নামটি সরিয়ে দিতে, তারা চেয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ কেন আলাদা হলো, এর যে একটা ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, নৃতাত্ত্বিক কারণ আছে, তা সব ভুলিয়ে দিতে। এবং এই জন্য ভুলাতে হবে সবার আগে ধর্মনিরপেক্ষতা। কারণ আপনি দেখুন যে বাংলাদেশের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা শব্দটি আছে, সেটা সেকুলারিজম, এই শব্দটি কিন্তু ভারত কিংবা পাকিস্তানের সংবিধানে নেই। ভারতের সংবিধানে আছে সেকুলার। তাহলে আমরা এই সেকুলারিজম পেলাম কোথায়? ভারত এসে লিখে দিল সেকুলারিজম। আমরা পেলাম আমাদের যে 23 বছরের যে যুদ্ধ পশ্চিম পাকিস্তানের সাথে বৈষম্যের যে লড়াইটি ছিল, এবং তারপরে 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধটি ছিল, তখন আমরা বুঝতে পারলাম রাষ্ট্র জাগতিক। রাষ্ট্রের কাছে আমরা চাকরি চাই, রাষ্ট্রের কাছে আমরা খাদ্য চাই, রাষ্ট্রের কাছে বস্ত্র চাই, আমরা রাষ্ট্রের কাছে চাই যে আমার ন্যূনতম যে সমস্ত অধিকার এবং বৈষম্যহীন একটি জীবন চাই।
আমরা রাষ্ট্রের কাছে বেহেশত চাই না। 24-এর গণ অভ্যুত্থানে যে আন্দোলন করেছিল, আমরা বেহেশত অর্জনের জন্য আন্দোলনে যাই নাই। সেখানে দল মত নির্বিশেষে সকলেই গেছে, যেটি সামান্তা বললেন যে কলোনিয়াল কাঠামো ভেঙে দেবার জন্য, অবশ্যই উপড়ে ফেলার জন্য গেছে। সেই কলোনিয়াল কাঠামো শুধু আওয়ামী লীগ তৈরি করে নাই, সেখানে যখন যে সুযোগ পেয়েছে, 18 মাস অন্তর্বর্তীকালীন যখন সরকার সুযোগ পেয়েছে, তারাই হাতে তুলে নিয়েছে এই বেআইনি আইন যে মব সন্ত্রাস। তারা কি করলো আপনি দেখুন, 2 কোটি 2.5 কোটি টাকা দিয়ে দিয়েছেন এই সদস্যদের তাদের প্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন 1 কোটি টাকা এই বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে। কেন 3-4 কোটি টাকা আপনারা হ্যাঁ ভোটের জন্য দেবেন? আপনি যদি বোঝেনই যে হ্যাঁ ভোটটা এত গুরুত্বপূর্ণ, আপনি মানুষের কাছে ভোটের জন্য গেছেন কেন? এখানে মানুষের ভোট চাইতে গেছেন, আপনি কেন সেখানে ফিটিং করাচ্ছেন? আপনারা কি করে 33টি রাজনৈতিক দল ঠিক করেন যে এটাই জাতীয় ঐক্যমত? আপনারা মিলে ঠিক করবেন কে কে নির্বাচনে থাকবে আর কে কে থাকবে না। আপনারা বলছেন বিরোধী দলের মতামত নেয়নি সরকার, বললেন বিরোধী দল কারা? কোন প্রক্রিয়ায় বিরোধী দল হয়েছে? যারা এই জুলাই সনদে হানাদার বাহিনী লেখে পাকিস্তানিকে, সেই তারাই প্রীতিবশত সাম্প্রদায়িক দলকে বিরোধী দল বানানোর জন্য সমস্ত মাঠ প্রস্তুত করেছেন। প্রয়োজনে তারা আরও যদি সম্ভব হতো তারা সরকারই বসাতে চেয়েছিলেন, যেই কারণে সালাউদ্দিন সাহেব এই সর্বশেষ বক্তৃতায় বলেছেন আমরা সব কিছু কৌশলে মেনে নিয়েছি, কারণ নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনই তো তারা দিত না। আপনি দেখুন সত্যগুলো কিভাবে বেরিয়ে আসে। এই যারা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের হোতা, তারা কিন্তু নির্বাচনটাকেই এভাবে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছিল। একবার বলেছে যে অল্প বিস্তর সংস্কার হলে সেটা ফেব্রুয়ারির মধ্যে হবে নির্বাচন, আর যদি পূর্ণ সংস্কার হয় তাহলে জুনের মধ্যে হবে নির্বাচন। কোনটাকে অল্প বিস্তর সংস্কার বলে আর কোনটাকে পূর্ণ সংস্কার বলে আমরা জানলাম না। আমরা শুধু দেখলাম যে আমাদের সিরিঞ্জ কেনার টাকাটাও নাই, এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি সংসদে বলেছেন। আমরা দেখলাম উজাড় করে ফেলেছেন এক এক উপদেষ্টা তার যা এখতিয়ার ছিল। একজন 4-5টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং 5টি করে বেতন নিয়েছেন। আজিজ ভাই, এই যে জুলাই জাতীয় সনদটা হয়েছে, সিগনেচার তো করেছে বিএনপি। আপনি যদিও বিএনপির প্রতিনিধি না, তারপর আপনার মতামতটা অবশ্যই যে বিএনপি সিগনেচার করেছে, বিএনপি বলছে যে প্রতিটি শব্দ অক্ষর অক্ষরে তারা পালন করবে, জুলাই সনদটা তারা আঁকড়ে ধরবেন। আবার বলছেন যে শুধুমাত্র আপোষ করার জন্যই এটাকে মানতে হয়েছে যেন নির্বাচনটা হয়ে যাক। এটি আসলে দ্বিচারিতা কিনা? না, দেখুন এইখানেই সনদে লেখা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিচার বিভাগের প্রশ্ন, যেটা নিয়ে আপনার সংসদীয় বিচার বিভাগের কথা নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পরিষ্কার লেখা ছিল। তো যেখানে নোট অফ ডিসেন্ট নাই, এরকমও তো কয়েকটা জায়গায় তারা কিন্তু সেটা বাতিল করেনি। অবশ্যই সেটা তারা ব্যাখ্যা দিবেন। আমি যেটা মনে করি যে আপনার গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুদক আইন সহ যে আরও মোট 5টি এই বিষয়ে বিএনপি অবশ্যই ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এবং এই ব্যর্থতাগুলো বিএনপি একটি ম্যাচিউর দল হিসেবে দ্রুত গতিতেই তাদের সামনে নিয়ে আসা উচিত। তারা বলছে কঠোর আইন করে, আরও কঠোর আইন করবে। কঠোর আইন করলেও তারা এই দুর্বল আইনগুলো থাকলে তো অসুবিধা ছিল না। 12 তারিখের পরে তো দেশে ঘুম বলেই কিছু নাই। বিএনপি তো সবচেয়ে বেশি ঘুমের শিকার হয়েছে, তাহলে কোন যুক্তিতে তারা এটা বাদ দিল? আমার বুদ্ধিতে কুলোয় না। ঠিক একইভাবে আমার বুদ্ধিতে কুলোয় না যে যেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে দলগুলো, এনসিপিও দিয়েছে 4টি নোট অফ ডিসেন্ট, সেই এনসিপি কি করে লেখে যে নোট অফ ডিসেন্ট ছাড়া এগুলো আমরা সই করছি? তার মানে আপনি দেখুন যে কেউই আসলে পরিষ্কার নয়। যেমন তারা পরিষ্কার নয় রাজনৈতিক দলগুলো। 80 দশকে এরশাদ সাহেব যখন এই দেশে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হলেন, 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, কোন সংবিধানের আওতায় তিনি করলেন? অর্থাৎ সংবিধান এখানে প্রধান হয়ে ওঠে না। শেখ হাসিনা যখন রাতের বেলা ভোট করলেন, একা একা ভোট করলেন, আমিডামি ভোট করলেন 3 দফা, তিনি কি সংবিধান দেখে দেখে করেছিলেন? কোন সংবিধানে, আমাদের সংবিধানের কোন ধারায় লেখা আছে রাতের বেলা ভোট করা যাবে? এরশাদ যে ছাত্রদের মিছিলে ট্রাক উঠিয়ে দিলেন, কোন সংবিধানে লেখা ছিল? আসলে রাজনৈতিক দলের ইন্টেনশনটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সরকারের ইন্টেনশন আরো বড় কথা। অন্তর্বর্তীকালীন সরকার একটা বাহানা করে দেশকে চির বিভাজিত সংস্কৃতির দিকে নিয়ে গেছে, এবং দেশের একটা খুব বড় শক্তিশালী রাজনৈতিক ফ্রন্টকে, যারা হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে তারা কেন বিচার করলো না?
তারা বিচার না করে আওয়ামী লীগের নেতাদের যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বিচার না করে সেটাকে ঝুলিয়ে রাখলো, এবং সেটা করলো কি ওই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত করে দিল, যাতে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালটাও হাস্যকর হয়ে যায়, এই বিচারটাও ঝুলে যায়। অর্থাৎ আপনি দেখুন যে পুরো দেশের রাজনীতিতে একটা বিভাজিত সংস্কৃতির তৈরির চেষ্টা তারা করেছে, যেইটার জের আমাদের আগামীতেও বহন করতে হবে। আপনি দেখুন যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচনগুলোতে যে 40% ভোট যেই দলগুলো পেয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, তাদের একটি দলকে কি করে এইভাবে আপনি নির্বাচন থেকে বাদ দেন? আপনি সেই নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিতেন? জনগণ তাকে লাল কার্ড দেখাতো যেভাবে জাতীয় পার্টিকে দেখিয়েছিল। এইটা দেওয়া হলো না কেন? বলা হলো যে এরা গণহত্যার করেছে। তাহলে গণহত্যা যদি আওয়ামী লীগ করে থাকে, 2000 মানুষের হত্যার অভিযোগে অভিযুক্ত, তাহলে 30 লক্ষ মানুষের হত্যার অভিযোগে অভিযুক্ত যে জামাত ইসলামী, যারা 16ই ডিসেম্বরের আত্মসমর্পণ দলিলে যাদের কথা স্পষ্ট লেখা আছে যে পাকিস্তানি সিভিল আন্ডার নো ফোর্সের সাথে এই সিভিল আর্ম ফোর্সেস হিসেবে তারা আত্মসমর্পণ করেছে, তারা কি করে এইভাবে নির্বাচনে অংশগ্রহণই শুধু করে না, প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়? এবং আমরা দেখেছি 18 মাসে মুক্তিযুদ্ধকে বারবার অপমানিত হতে, সেই অপমানের ধারাবাহিকতায় আজকে আমরা সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামাতকে দেখতে পাচ্ছি। জি, সামন্ত শারমিন, আসলে কোনো রাজনৈতিক দলেরই সদিচ্ছা আসলে পরিষ্কার না, যেটি মাহবুব আজিজ ভাই বললেন। আর আওয়ামী লীগের রাজনীতি করতে না দেয়া বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, উল্টো জামাতের প্রসঙ্গ তিনি এনেছেন যে জামাত যদি 71-এর ভূমিকার কারণে নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে? প্রথমত আমি খুব আনন্দিত যে মানে আমার সহলোচকের সাথে এর আগের একটা যে টকশো ছিল তার একটা অফেয়ারের আলাপকে উনি গুরুত্ব সহকারে নিয়েছেন, এটাতে আমি খুব আনন্দিত। যে আমি বলেছিলাম যে যেই ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ছিলেন, উনি বলেছিলেন যে ছোট চেঞ্জ চাইলে, সংস্কার চাইলে এতটুকু, বড় সংস্কার চাইলে এতটুকু, কিন্তু উনি কখনোই বলেন না এতটুকুর মধ্যে কি কি আছে। এটা কিন্তু পুরো 1.5 বছরে ওনাকেও কেউ প্রশ্ন করে নাই, উনিও নিজে থেকে বলেন নাই। সো এটা একটা বড় দুর্বলতা, এর অসংখ্য দুর্বলতার মধ্যে এটা একটা। হামের টিকার এই ব্যবস্থাপনাও এটার মধ্যে একটা। কিন্তু এখন আমাদের আসলে কি এই চয়েসটা আমাদেরকে এমন একটা ডিলেমার মধ্যে ফেলে দিচ্ছে যে আমাদেরকে হয় সনদ নিয়ে কথা বলতে হবে, হয় গণভোট নিয়ে কথা বলতে হবে, না হলে এই যে সকল ধরনের অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা হচ্ছে, মানে চিটাগাঙে আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতা আছে, কিন্তু ওখানে প্রতিমন্ত্রী গিয়ে বলছেন যে এখানে কোনো জলাবদ্ধতা নেই, আপনি দেখছেন, এরকম সাংবাদিকদের প্রশ্ন করছেন। এই ধরনের অরাজক মানে সরকারি পরিস্থিতি দেখে আসলে এটা চয়েস করা কোনো ধরনের ভালো চয়েস না। আমি যেটাই চয়েস করি না কেন এই স্বল্প সময়ে, সেটাই অন্যায় হবে। তারপর আমি ক্ষমা চেয়ে আমি একটু বলি যে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়েই, ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে গ্রহণ করি আওয়ামী লীগ শত শত হিন্দুদের বাড়ি পুড়িয়েছে। অসংখ্য রিপোর্ট আছে এটা নিয়ে। সো এটা কেস ক্লোজড। আপনি ধর্মনিরপেক্ষতা শুধু মূলনীতিতে রেখে, ইভেন সাম্য, মানবিক মর্যাদা যেগুলো আমরাও অফার করছি, সেগুলো শুধু মূলনীতিতে রাখার বিষয় না, বিষয়টা হচ্ছে ইন্টেনশন। যে আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেইটা এবং তাদের মানুষের যে অর্জন, মানুষের যে ত্যাগ, এটা সম্পূর্ণভাবে আপহোল্ড করতে আমরা চাই, এটা হচ্ছে ইন্টেনশন। কিন্তু আপনি যখন মানে আমদানি করে আনেন কোনো ধরনের মূলনীতি, তখন ইন্টেনশনটাই এটাই যে আপনি এটা দিয়ে বিভাজিত করবেন। এবং বিভাজিত আমরা কি আসলে হিন্দুদের বাড়ি যারা যেসব আওয়ামী লীগ নেতা পুড়িয়েছে তাদের বিচার করতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? সেটার কারণ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট, এই পুরো মানে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে সেনাবাহিনী এবং হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট উভয়ে এই যে রেভলিউশনারি প্রসেস, এই পুরো রেভলিউশনারি প্রসেসটাকে রিফর্ম প্রসেসে ট্রান্সফার করছেন। আচ্ছা, এবং এই রেভলিউশনটাকে রিফর্মে আটকে দেওয়া ছিল তাদের সবচেয়ে বড় পলিটিক্যাল গেইন। ফলত এখানে যেটা হয়েছে যে আমাদের এই যে সংবিধানে বলা হয় যে সাংবিধানিক সংকট, সংবিধানে লেখা আছে কিনা রাতের ভোট, এগুলো তো লেখা থাকার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনি একজন মানুষকে যখন সকল ক্ষমতায় ক্ষমতায়িত করেন, ওই একজন মানুষ যে কোনো উপায়ে তার ক্ষমতার প্রদর্শন করতে পারেন, দ্যাট ইজ এনাফ। আপনার লিখে দেওয়া লাগে না কোনো নতুন নতুন পন্থা। আওয়ামী লীগের সক্ষমতা আছে, আওয়ামী লীগ বারবার নতুন নতুন পন্থা আবিষ্কার করতে পারে, কিভাবে আরো বেশি জুলুম করা যায়, কিভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় আরো একবারের জন্য। এটা তার ক্রিয়েটিভিটি, সেই সক্ষমতা সে দেখায়। কিন্তু এটা যে পারে না, সে পারে না। কিন্তু এইটা তো সিস্টেম আছে আমাদের সংবিধানে যে একজন ব্যক্তির কাছে সকল ক্ষমতা ক্ষমতায়িত করা, সকল ক্ষমতা কুক্ষিগত করা, এটা তো একটা ফান্ডামেন্টাল প্রবলেম। এই সংবিধানের এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম। চেক অ্যান্ড ব্যালেন্স কোথায় আছে? এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে না এমন কোন নিয়োগটা হয়?
ফলত আমাদের এই অ্যাকাউন্টেবিলিটিগুলো এই রাষ্ট্রে আমাদের স্ট্যাবলিশ করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা যদি একজন প্রধানমন্ত্রীকে, একজন রাষ্ট্রপতিকে, একজন সর্বোচ্চ নেতাকে বা বিচার বিভাগের যে বিচারপতি, ওনাদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে চাই, এর এত বেশি পাওয়ার এখানে অ্যাকুমুলেটেড হয়, সকলে গিয়ে ওখানে ভিড় করেন, তখন কিন্তু আসলে অনেক বড় বড় মানে সিভিল সোসাইটির নেতাদেরকে পাওয়া যায় না সত্য কথা বলার জন্য। তারা কিন্তু তোয়াজ করেই কথা বলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনার একটা সুযোগ এসেছে যেটা রেভলিউশনারি প্রসেসে যাওয়ার কথা। এখন কিন্তু এনসিপি বারবার বলেছিল যে যদি এটাকে সাংবিধানিক আদেশটা অধ্যাদেশ আকারে হয়, আদেশটার মধ্যে যদি সকলের ইনকর্পোরেশন না থাকে, তাহলে এটা সংশোধনী আকারে থেকে যাবে। ফলত জুলাই সনদের ঐক্যমত্য হওয়া বিষয়গুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা তখনই বলেছিলাম এটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে করেন, কিন্তু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করলো, ত্রয়োদশ সংসদ, জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়ে এই পুরো যে সংস্কার প্রক্রিয়া, এটাকে সংশোধনের প্রক্রিয়ায় সে ঢুকাই দিল। এখন যেটা হলো যে আওয়ামী লীগ এবং বিএনপির যে এবং এই যে ওল্ড স্কুল যে পার্টিগুলো, ইভেন আমি এখানে জামাতকেও যুক্ত করতে চাইবো, তাদের যে ওল্ড স্কুলের যে সিস্টেম, এই সিস্টেমে তারা শুধু সমঝোতা করতে চায়। তারা বাংলাদেশের ফান্ডামেন্টাল কলোনিস্টিক এই সিস্টেমের পরিবর্তন চায় না। ফলত তারা যেটা করতে চায় যে এখানকার যে রিফর্ম প্রসেসের মধ্যেও এক ধরনের মানে এখন বিরোধী দলের উপরে চাপটা কি, এই বিরোধী দল যদি এখন এই গণরায়কে অস্বীকার করার যে রাজনীতি, এটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা না রাখতে পারে, তাহলে তাদেরকেও একই দোষে দোষী হতে হবে। বিএনপি যে দোষে দোষী, তাদেরকেও একই দোষে দোষী হতে হবে। ফলত তাদের এখন তাদের উপরে দায় যে এই গণভোটের গণরায়কে কার্যকর করা। আর মানুষ কখনোই আর কাউকে বিশ্বাস করবে না। এই গণভোটের রায়, আপনি একটা জিনিস দেখেন, 51% মানে বড়াই আমরা দেখতে পাচ্ছি। 68 বড় না 51 বড়। আপনি যত এখানে কথাই বলেন না কেন, এখানে 68 বড় না 51 বড়। আপনি 51% বড়াই দেখাচ্ছেন, কিন্তু আপনি 68% জনগণ সংসদে শুধু উপস্থিত নাই বলেই কি এই বড়াইটা দেখাতে পারছেন? যদি 68% জনগণ সংসদে প্রবেশ করে, তাহলে এটা কি হবে তখন? মানুষ মানে বিএনপির আপনারা দেখেছেন না ভোটের প্রচারণা সত্ত্বেও মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। বিএনপি মাঠ পর্যায়ে না ভোটের প্রচারণা করেছে। এখন তো পার্লামেন্টারিয়ান যারা বিএনপি, তাদের কথাই তো এটা স্পষ্ট, তারা এটা চান নাই। সংসদে দাঁড়িয়ে এই প্রতারণার কথা উচ্চ কণ্ঠে বলার মতো এই পরিমাণ মানে মানে নির্লজ্জ রাজনীতিবিদ হওয়া, এটা আসলে কতটুকু পাওয়ার হলে সম্ভব? যে আমি এটা বলছি যে আপনারা নির্বাচন দিতে চাচ্ছিলেন না, এই কারণে আমরা সাইন করেছি। অথচ আমরা তখন বারবার বিএনপিকে বোঝানোর চেষ্টা করেছিলাম আপনারা আদেশটা দেখতে চান, জুলাই সনদ তো হচ্ছে, আপনারা সাইন করতে যাচ্ছেন, আদেশটা দেখতে চান। তখন কিন্তু ওই যুক্তি তারা শুনেন নাই। এবং যখন এই পুরো রিফর্ম প্রসেসটা বিএনপির জন্য তো আসলে দরকার ছিল, বিএনপির অ্যাজ এ দল, তার একটা দলের রিফর্মের জন্য এটা দরকার ছিল। বিএনপি জাস্ট তার আয়ু কমাচ্ছে। যখন এই আপরাইজিংটা শেষ হলো, তখন এই পুরো রেভলিউশন প্রসেস থেকে বিএনপি এবং আই মাস্ট সে এখানে জামাতের এখন যারা বড় বড় আইনজীবী, যাদেরকে অনেক বিপ্লবী অবস্থান নিতে দেখেন, তারাও 5 তারিখ বলেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা যদি না রাখা হয় অনেক বড় সমস্যা হবে। 5 তারিখ তারাও এই কথা বলেছিলেন। এগুলো তো ধীরে ধীরে আসবে, এগুলো তো একবারে আসবে না। সো আমার কাছে মনে হয় যে আমাদের মানে এই যে পলিটিক্যাল পার্টির রিফর্ম প্রসেস, আমাদের যে রেভলিউশনারি একটা চেঞ্জ দরকার, আমাদের যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার, মানুষের জন্য প্রতিষ্ঠান করা দরকার, এই অ্যাকাউন্টেবিলিটিগুলো নিশ্চিত করা প্রয়োজন। জি মোহাম্মদ আজিজ ভাই, যেটি সামন্ত শারমিন বলছিলেন যে আসলে বিএনপি কি 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে গরম সেটি দেখাচ্ছে কিনা, প্রশ্নই ওঠে না। কারণ দেখুন যে 1/11-এর সময় যে বিরাজনীতিকরণের সূচনা হয়েছিল এই দেশে, সেই অর্ধ সমাপ্ত স্বপ্নই পূরণ করতে চেয়েছিল, সম্পূর্ণ করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। যে বিরাজনীতিকরণের যেই একটা চেষ্টা বিভিন্ন সময়ে আমাদের এই দেশে হয়েছে, সামরিক শাসন হয়েছে, 1/11 হয়েছে, এবং এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, এবং সেই হোতারাই কিন্তু এবারও যুক্ত ছিল। সেই তথাকথিত সিভিল সোসাইটির হোতারা ছিল। তারা উপযুক্ত এবং পছন্দের প্রার্থী খোঁজার জন্য তারা সুজন তৈরি করে, এবং তারা 2.5 কোটি টাকা নেয় সরকারের কাছে হ্যাঁ ভোট করার জন্য। না ভোট যদি বিএনপি চেয়েও থাকে, তাদের রাজনৈতিক অধিকার, কিন্তু সুজন এই সরকারি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে কি করে টাকা নিয়ে
এই কথা বলে আপনি চিন্তা করুন। তাও তো আজকে 2 কোটি টাকার খবর পেয়েছি আমরা, আরগুলো তো আমরা পাইনি। অর্থাৎ আপনি দেখুন যে এই যে এনসিপি যখন কথা বলছে তাদের কাছে কিন্তু মনে হচ্ছে তারা একেবারে বিএনপিকে বলছে যে নির্লজ্জ আচরণ। তারা যে সমস্ত আচরণ করছে তার সেগুলোকে আপনি কি বলবেন? তাদের নেতারা এই যে গাড়ি নিয়ে যা করলো, আপনি এই যে আপনি বলুন, এই যে সেদিন আমি দেখছিলাম ঠিকানার সাথে একটা আলাপে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে আমার বন্ধু বান্ধবরা মানে বড় বড় ভাই ব্রাদাররা আমাকে BMW ইত্যাদি গাড়ি নিয়ে দিয়েছে নির্বাচনের আগে। তাহলে এখন নির্বাচনের পরে ভাই ব্রাদাররা BMW গাড়ি দেয় না কেন? সেটা সরকারের কাছ থেকে নিতে হয় কেন? এবং আপনি দেখুন যে একটা কি ধরনের রাজনীতি তারা করছে, যে এলাকায় চেনে না, তারা এলাকাতে তাদের কোনো বাড়িঘর নাই, তারা বলছে আমাদের কক্ষ বানিয়ে দিতে হবে, পরিদর্শন কক্ষ হবে সেইগুলো। এবং আপনি প্রত্যেকটা উপজেলায় যদি একটি করে পরিদর্শন কক্ষ হয়, সেটা স্থানীয় সরকার বলে কিছু থাকবে। এবং আপনি দেখুন বিএনপি কিন্তু এই সুবিধাগুলো নিচ্ছে, যেহেতু অনভিজ্ঞ রাজনৈতিক দল, তারা চাইছে, যেহেতু তারা চেনে না এলাকার সব লোকজন, যেহেতু সরকার তাদেরকে বসিয়ে দিয়েছে বিরোধী দলের, এখন এলাকা চিনতে হবে, গাড়ি লাগবে এবং সেখানে কক্ষও লাগবে। সরকার কিন্তু সেটা আবার সরকার বিরোধী দলকে বসায় দিছে, সরকার অন্তর্বর্তীকালীন, আচ্ছা অন্তর্বর্তীকালীন, সেটা তাকে অবশ্যই পথ পরিষ্কার করেছে। নইলে এই এনসিপি কি করে বলে যে আমার কক্ষ লাগবে, আমি এলাকার মানুষের কাছে যাব? এলাকার মানুষের কাছেই যদি আপনি না গিয়ে থাকেন তাহলে আপনি পাস করলেন কি করে? আপনাকে তো এলাকার লোক থেকেই তো আপনাকে এখানে আসতে হয়েছে। এই তিতা কথাগুলো উঠতো না যদি না এনসিপি এইভাবে আক্রমণ করতো, যে বিএনপি নির্লজ্জভাবে এইগুলো কথা বলছে। বিএনপি তো এত বড় একটা রাজনৈতিক দল, তাকে তো ঠেসে ধরা হয়েছিল, যে একটা সাম্প্রদায়িক উত্থান ঘটেছিল 18 মাসে। আপনার মুক্তিযুদ্ধকে যেভাবে অবমাননা করা হয়েছে, কোনো সুস্থ লোকের পক্ষে কি এগুলো মেনে নেওয়া সম্ভব? যেভাবে মুক্তিযোদ্ধাদের গলা জুতার মালা দেওয়া হয়েছে, শিক্ষকদেরকে অপমান করা হয়েছে, মব কালচার করা হয়েছে, ভারতীয় দোসর বলা হয়েছে, আওয়ামী দোসর বলা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের কথা বলবে আপনি হিন্দু, আজকে বলা হলো আওয়ামী লীগ নাকি হিন্দুদের বাড়ি ঘরে পুড়িয়েছে। আপনি চিন্তা করুন পরিস্থিতি। আর আরেক দিকে বলা হয় হিন্দু মানে আওয়ামী লীগ, এবং হিন্দুদেরকে ধরে ধরে মারা হয়। এবং এই জায়গায় আমরা সব সময় কিন্তু গণমাধ্যমের স্টেটমেন্ট চাইব। আপনি 72 থেকে 75 পর্যন্ত বলা হচ্ছে বঙ্গবন্ধু নাকি হাজার হাজার মানুষ খুন করে ফেলেছেন। আমি বারবার বিভিন্ন শোতে বলছি যে আপনারা একটু কাগজপত্রে বলেন কয়টা খুনের বর্ণনা দিতে পারবেন। রাজনৈতিক হত্যাকাণ্ড কোন সরকারের আমলে হয়নি? কিন্তু যেভাবে হাজার হাজার খুনের কথা বলা হচ্ছে, যেভাবে বলা হলো হিন্দুদের বাড়িঘর আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে, এটা কোথায় আছে? এটা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্রিফিং এ অনেকবার আমরা দেখেছি। ব্রিফিং এ যদি তারা বলে যে আওয়ামী লীগ পুড়িয়েছে, সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে, বা বিএনপি পুড়িয়েছে বললে তো হবে না। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ তো বলে 2001 সালে বিএনপি জয়লাভের পর জানেন তো সব, তখন তো আপনারা মাঠেই আছেন, কি ধরনের অভিযোগগুলো হয়েছিল। কাজেই অভিযোগ শুধু করলেই হবে না। আপনি বলুন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা যে বলা হলো, এই যে এনসিপির প্রিয় উপদেষ্টা ডক্টর ইউনূস একক ক্ষমতার বিরুদ্ধে এত কথা বললেন, তিনি কি রাষ্ট্রপতির ক্ষমতাকে স্বীকার করেছিলেন? যেই ভদ্রলোককে চুপ্পু বলে ডাকা হয়, আর কোনো রাজনৈতিক ব্যক্তিকে কেন ডাকনামে ডাকা হয় না? কারো ডাকে? তার নাতির বয়সী ছেলে মেয়েরা তাকে ডাকনাম ধরে এইভাবে ডাকছে। এটা কি কোনো ভব্যতার মধ্যে পড়ে? এগুলো কি প্রবণতা? আমরা মানব না আইন না মানেই কিন্তু নতুন রাষ্ট্র তৈরি নয়। আপনি যেইটা বলবেন সেটা এর মধ্যে নৈতিকতা থাকতে হবে, এর মধ্যে আদর্শ থাকতে হবে। আমি যদি প্রশ্ন করি এনসিপির সুস্পষ্ট আদর্শ কি? আমরা যারা বিভ্রান্ত হয়েছিলাম, অনেকেই, আমার কথা বলছি না ব্যক্তিগতভাবে, অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন সেই দিন নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধ নতুনভাবে এসছে বলে। কারণ নাহিদ ইসলামের কণ্ঠে আমরা শুনেছিলাম সেই স্লোগান, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। নিজের কানে আমি শুনেছি সেই স্লোগান, ভিডিও আছে। সেই 18 মাসে আপনি একবার বৈষম্য বিরোধী কোনো কথা শুনেছেন? আপনি কোথাও শুনেছেন 18 মাসে এনসিপির কণ্ঠে এই ধরনের কোনো গান? মুক্তিযুদ্ধের গানগুলো নির্বাসনে চলে গেছে, এখন নানান রকম নারায়ণ তাকবীর আমরা শুনতে পাই। আমাদের হাতে আরো অনেক সময় আছে, আমরা আবারও আপনার কাছে আসবো। সামান্তা শারমিন, এনসিপির আসলে সুস্পষ্ট আদর্শ কি, আর এনসিপি কি এখনো নতুন বন্দোবস্তের কথা বা ওই পথে আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই। 5 ডিসেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। দেশে সংখ্যালঘুদের উপর যাবতীয় হামলা ভাঙচুর ও নিপীড়নের ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উপরে দায় চাপালেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। ঠিক আছে, এটা হচ্ছে ডিসেম্বর
ডিসেম্বর 2024। ঠিক আছে, সো এইটা অসংখ্য আছে। আমি এই মুহূর্তে যেটা পেলাম, এখন তো সবসময় আসলে রিপোর্ট নিয়ে ঘুরতে হবে, যেমন হচ্ছে বিশাল ইয়ে নিয়ে ঘুরতে হবে। এখন যেটা হচ্ছে যে এনসিপির বয়সকাল হচ্ছে 2 বছর। ঠিক আছে, এখন এই 2 বছরের সময়কালে আমি এটা স্বীকার করে নিব, কিন্তু এই স্বীকার করার দুর্বলতা যদি কেউ কখনো মানে এটাকে দুর্বলতা হিসেবে দেখেন যে স্বীকার করছি, তাহলে এটা ভুল করবেন। এনসিপিকে যে কোনো নতুন রাজনৈতিক দলকে অবশ্যই তার অবস্থান পরিবর্তন করতে হয়। সমস্যাটা কি জানেন, বাংলাদেশে নতুন কথা বলার আর কোনো কিছু বাকি নেই। নতুন কথা সবই বলা হয়েছে, কিন্তু নিজের দায়িত্বটা যেটা বলছেন সেটা করে দেখানো, এটাই শুধু পার্থক্য। এনসিপিকে সেইটা করতে পারতে হবে। আপনি নতুন কথা শুনতে চান না, যে আপনি আপনার স্পষ্ট করেন নতুন কাজটা করছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখন এনসিপি জোট করেছে সেটা নিয়ে বাংলাদেশের মানুষের বিবিধ রকমের সমালোচনা আছে। এনসিপিকে এটা নিতে হবে, তো এটা তো ফ্যাক্ট। বাংলাদেশের মানুষ অনেকাংশে হতাশ হয়েছে এই ঘটনায়। এনসিপিকে তারা মানে নিজের শক্তিতে বলিয়ান দেখতে চেয়েছিল, নিজের আত্মবিশ্বাসে বলিয়ান দেখতে চেয়েছিল, এবং ভোটের বাইরেও নিজের রাজনীতিকে ভাবতে পারার মতো একটা দল হিসেবে কল্পনা করতে চেয়েছিল। সেখানে একটা আঘাত এসেছে, সত্য। কিন্তু এনসিপি যাই বলবে আপনি এটা কোনোটাই শুনবেন না, বা সবসময় একটা মুডে থাকবেন যে এনসিপি মানেই জামাত, তাহলে এটার কোনো পরিবর্তন ঘটবে না। বরঞ্চ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা একটি দল যেটা বাংলাদেশের তৃতীয় শক্তি হওয়ার মতো সক্ষমতা রাখে, সেই সক্ষমতা ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটি পদধূলি আপনি দিচ্ছেন। ফলত আমি যেটা মনে করি যে এনসিপির অবশ্যই অনেকগুলো জায়গা ক্লিয়ার করতে হবে, এটা আমি মেনে নিচ্ছি। এনসিপির মধ্যপন্থী অবস্থানে তাকে অবশ্যই ফেরত আসতে হবে, এটাও আমি মেনে নিচ্ছি। এবং এটাও আমি বলছি, এনসিপিতে এখনও এনসিপির মধ্যমপন্থা লালন করে সেটার ঝান্ডাই বয়ে নিয়ে চলবে, কোনো ধরনের আপোষ না করে, এরকম নেতা নেত্রী অসংখ্য আছেন। আমি এটা বলছি, এবং ভবিষ্যতে আপনারা এটা হয়তো দেখতে পাবেন। আমি আশা করি আমার কথা মিথ্যা না হোক। পলিটিশিয়ান হিসেবে সৎ এবং সত্যের রাজনীতি করা এটা তো আমার কাজ, কিন্তু এটার পরিস্থিতি অনেক সময় এমন হয় যে আমি বললাম না, আমি এর আগেও একাধিক জায়গায় বলেছি, আমি সিভিল সোসাইটি বা এই যে যারা অনেক ন্যায়ের কথা বলেন, নীতির কথা বলেন, তাদের অনেককে আমি দূর থেকে দেখতাম, আর ভাবতাম যে তাদের মতো যদি হতে পারতাম, কিন্তু কাছাকাছি গিয়ে দেখেছি এতটাও না। কম্প্রোমাইজ করেন, কিন্তু ওই যে 1-11 যে ভয়, আমি এটা আগেও বলেছিলাম, 1-11 যে ভয়, সেটাই তো এখন তাড়িয়ে বেড়াচ্ছে। এখন যা কিছু ডিসিশন মেক করা হচ্ছে সব কিছু ওই একটা আশঙ্কায়, একটা ভয় থেকে তো ভালো সরকার পরিচালনা করা যায় না। কনফিডেন্ট হওয়ার জন্য আপনি বিরোধী দলকে আস্থায় নেন, আপনি কিছু কাজ করেন, আপনি সনদটা অ্যাটলিস্ট বাস্তবায়ন করেন। মানে মানুষ গণভোট দিয়েছে যতটুকুর জন্য, ততটুকু আপনি বাস্তবায়ন করেন। আপনি তো 68% জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন পার্লামেন্টে, অন্তিম প্রতারণা করছেন মানুষের সাথে। প্রতারণার দলিল ওঠা না তো, আপনি যখন মানে দাঁড়িয়ে বলেন যে আমরা ভোট দিবেন না, এই ভয়ে আমরা বলেছিলাম, আপনি তখন এটা উন্মুক্ত করতেন, মানুষ বিএনপির পক্ষে কি দাঁড়াতো না? মানুষ কি এটা বুঝতো না যে বিএনপি একটা সত্য কথা বলছে? কিন্তু কখনোই মানুষের উপরে ভরসা না রেখে যেটা আমাদের সরকারি দল করেন সেটা হচ্ছে বোঝাপড়া। এই কারণে তারা লন্ডনে বসেন, বিভিন্ন জায়গায় বসে এগুলো বোঝাপড়া করেন। বোঝাপড়ার দায়িত্ব বিএনপির উপরে। তারা কেন লন্ডনে এই বৈঠক করে এটা নিশ্চিত করতে গেলেন? তারা মাঠে ময়দানে বলে বেড়াতেন, তাতে তো মানুষ ছিল। না ভোটে যেভাবে প্রচারণা করেছেন ওভাবে প্রচারণা করতেন যে আমাদের সাথে একটা অন্যায় হচ্ছে, আমরা অভ্যুত্থানের শক্তি, কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়ার আবার চেষ্টা করা হচ্ছে, এটা বলতেন মানুষ আপনাদেরকে সাপোর্ট দিত। কিন্তু এখন আর দেবে না, কারণ আপনারা যেটা মানে ব্যাকডোরের আশ্রয় নিয়েছেন, ব্যাকডোরের আশ্রয় নিয়ে ব্যাকডোরে বসিয়েছেন নির্বাচনকে, ফ্রন্ট লাইনে না, নির্বাচনকে বসিয়ে আপনি রেজিম চেঞ্জ হিসেবে এটাকে দেখতে চাচ্ছেন। সো এই যে আপনার দেখার দৃষ্টিভঙ্গি, এই কারণে মানুষ আপনাকে আর বিশ্বাস করবে না। তো আমার কাছে এটা মনে হয় আর কি। জি, মাহবুব আজিজ ভাই অনেক কথাই জি শুনলেন। ভাই দেখুন, আমি তো আর একদম দলিল দস্তাবেজ নিয়ে আসতে বলি নাই, কিছু কিছু তো লাগবে। একেবারে যদি বলা হয় অমুকটা হয়ে গেছে, যেমন ধরুন উনি যেই তারিখটার কথা বললেন ওটাই আমার হাতে আছে। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিডাপ মিলনায়তনে 6 ডিসেম্বর 2025 সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমাদের প্রত্যাশা শীর্ষক একটা সেমিনার করে। সেখানে তারা কিন্তু অনেক লম্বা, আমি একটু ছোট্ট করে 3টি লাইন পড়ে শোনাই। যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের যেই প্রত্যাশা তৈরি হয়েছিল, ক্ষোভের সাথে উল্লেখ করেও 80-র দশকে সংবিধানে রাষ্ট্রধর্ম যুক্ত হয়, আরও এক অসহায় অবস্থার সৃষ্টি হয়।
অস্তিত্ব সংকটের কথা বলছি এই কারণে যে 47 সালে প্রায় 30% থেকে সংখ্যালঘুদের হার নেমে এসেছে বর্তমানে প্রায় 9%। 25 সালের কথা বলছেন, 30 থেকে 9%, যার মধ্যে হিন্দু 7.95%। 70 সালে এই হার ছিল 19.6% ইত্যাদি। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের অংশগ্রহণের কথা বলে তারপরে তারা বলছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে গণ অভ্যুত্থানের পর। বাড়িঘরে লুটপাট অগ্নি সংযোগ করা হয়েছে, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হয়েছে, জায়গা জমি দখল হয়েছে, ধর্ম অবমাননার কথিত অভিযোগে হামলার ব্যাপকতা ও হিংস্রতা বেড়েছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস গত 1 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর অর্থাৎ 25 সালে এই 11 মাসে কেবলমাত্র ধর্ম অবমাননায় 73টি ঘটনায় শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এবং সেখানে তারা বলেছে কি করে মব তৈরি করা হলো, কি করে এক হিন্দুর গায়ে তেল দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, এইগুলো বাংলাদেশের মানুষ আগে দেখেনি। 18 মাসে যেইভাবে এই অত্যাচারটা হয়েছে, এতেই সাম্প্রদায়িক যে উত্থান আমরা সেটা দেখেছিলাম, যে ডানপন্থী সাম্প্রদায়িকের উত্থান। এবং ওই জায়গাতেই যদি আমি ব্যক্তিগতভাবে আমার যেটা তৃপ্তির জায়গা, বিএনপি যদি 2/3 আসন না পেত, আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, আমরা যতই নেতিবাচক কথা বলি না কেন বিএনপি বা আওয়ামী লীগ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে কিন্তু এই দুটি দলই দাঁড়িয়েছে। আরগুলো সবই সাইনবোর্ড সর্বস্ব এবং মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, সুযোগ পেলে একটা গাড়ি এবং বাড়ি নিয়ে বসে যায়। এছাড়া এবং আপনি বলবেন কি আওয়ামী লীগ বিএনপি করে, হ্যাঁ আরও অনেক বেশি করে বটে, তবে তাদের নেতা যায়, নেতা আসে, দলটি টিকে থাকে। যেটা আমরা এই সরকার সমর্থিত বিরোধী দল ফ্রিডম পার্টিকে দেখেছিলাম, সরকার সমর্থিত বিরোধী দল জাতীয় পার্টিকে দেখেছিলাম। আমি প্রত্যাশা করি আজকে যারা সরকার সমর্থিত বিরোধী দল, তাদের অবস্থা ফ্রিডম পার্টি বা জাতীয় পার্টির মতো অন্তত হবে না। এবং তখনই হবে না যখন তারা নিজেদের আদর্শ বলে কিছু একটা সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারবে। আজকে যে এই যে সাম্প্রদায়িক শক্তি যেভাবে আপনি চারপাশে হাইপ তুলেছিল অনলাইনে, তাতে তো আমাদের ভয় এসে গেছিল যে এই 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 শক্তি কি ক্ষমতায় আসছে, আমাদের কন্যারা কিভাবে কাজে যাবে, কি করে 5 ঘন্টা তারা করবে, এবং বাড়িতে বসেই নাকি নারী ঘরের রানী, এভাবে তো বলা হচ্ছিল নির্বাচনের আগে। এবং আমরা দেখলাম সেদিন একটা অনুষ্ঠানে আমি শুনলাম বলা হলো যে 1200 শহীদের বাড়িতে তো শফিক সাহেব গিয়েছেনই, 2 লাখ টাকা করে দিয়েছেন প্রত্যেক শহীদকে। আপনি 1200 গুণ 2 লাখ হিসাব করুন তো কয়শো কোটি টাকা হয়। একটা রাজনৈতিক দলের হাতে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে কি অবস্থাটা হবে দেশের। কাজেই আপনি যাদেরকে চাঁদাবাজ হিসেবে অভিষিক্ত করছেন, যাদেরকে চাঁদাবাজ বলে বিএনপিকে আপনি নানান রকম ইয়েতে ফেলছেন যে এরা চাঁদাবাজ, এরা চাঁদাবাজ, আওয়ামী লীগ চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, আপনারা কি করছেন? এবং আপনারা কি এই টাকা ট্যাক্স দিচ্ছেন জামাত যে এত বড় বড় ইসলামিক প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, বিভিন্ন ধরনের হাসপাতাল তৈরি করেছেন, সেখানে তারা ব্যাংক দখল করে। সালাউদ্দিন আহমেদ বলেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তারা ব্যাংক দখল করছেন। সেই ব্যাংকে তারা এক জেলার সকলকে চাকরি দিয়ে বসে আছেন। সেইগুলোর কিছু হয় না। কাজেই এটা কিন্তু শুধু আমি জামাতের ক্ষেত্রে বলছি না, যেহেতু জামাত একটা আদর্শবাদী রাজনীতির কথা বেশি বলে এবং বিরোধী দলে তারা এইরকম একটা উল্লম্ফন 3 থেকে 7% ভোট হয়ে গেল 36%, এটা কোন বায়বীয় ভূতের ঠ্যাং? তো সেই জায়গায় আমাদের অবশ্যই বিচলিত হবার মতো অবস্থা আছে এবং আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। যারা ফ্যাসিস্ট তাদেরকে বিচার করুন, কিন্তু তাদেরকে আপনারা নিজেরা ফ্যাসিস্ট বলে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে পারেন না। হ্যাঁ, এখন এই যে স্থানীয় নির্বাচনগুলো শেষ, আমাদের সময় একেবারে শেষ, 1.5 মিনিট সময় আছে। আলাদা একটা বিষয়ে মন্তব্য চাই আপনার কাছে। স্থানীয় সরকার নির্বাচনেও কি জামাতের সাথে এনসিপি অ্যালায়েন্সে যাচ্ছে কিনা? অলরেডি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে আসিফ দাঁড়াতে চান, তিনি স্ট্যাটাসও দিয়েছেন, ওদিকে জামাতেরও প্রার্থী দেওয়া হচ্ছে, এসব বিষয়। আই সার্টেনলি হোপ নট। এবং আমি চাই যে আমাদের এনসিপির মানে স্বমহিমায় উদ্ভাসিত হতে হলে আমাদের সাংগঠনিক ক্ষমতা চেক এটা করা দরকার। একটা পার্টিকে কখনো না কখনো সেই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়। এটা এই সময়গুলো খুবই উত্তম সময়। আর এটা আমি মনে করি যে আমাদের সেই সক্ষমতা আছে এবং আমরা উত্তর দক্ষিণ 2 জায়গায় প্রার্থী দিয়েছি, আপনারা দেখেছেন। ফলত আমরা চাই যে এই জোট কেন্দ্রিক না ভেবে, এটা সংসদ কেন্দ্রিক থাকুক, কিন্তু জোট কেন্দ্রিক মাঠ পর্যায়ে না ভেবে নিজের
সংগঠন তৈরি করা। জোটের থাকার ফলে যেটা হয়, বড় পার্টির সাথে থাকলে যেটা হয়, বিশেষত জামাতের মতো দলে, যেটা হচ্ছে নিজের সক্ষমতা চেক করার কোনো ধরনের কোনো অপশন থাকে না। আপনি এমন একটা গুড ফিলিংস পাবেন তাদের কাছ থেকে যে মনেই হবে না কখনো যে আমি একা দাঁড়ালে কতটুকু দাঁড়াতে পারি, এটা ফিজিবিলিটি চেক আমি করি। সো এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে রাজনৈতিকভাবে। সো আমি মনে করি যে এনসিপির একা তার ফাইটটা করা উচিত। হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স, উই হ্যাভ 8 MPs এনিওয়ে। সো নির্বাচনের পরে এই আত্মসমালোচনা কিন্তু আরেকটা জিনিস আমি একটু বলি, যে আমার কাছে মনে হয় যে মানে যখন জামাতের ব্যাপারে অনেক কথা হবে, ইটস অনলি ফেয়ার যে একজন জামাতের লোক থাকবে। ঠিক আছে। আর আমার কাছে মনে হয় যে এনসিপি কে জামাতকে ডিফেন্ড করতে হবে। তাহলে দিস ইজ আওয়ামী নট লীগের দ্য সাথে কথা প্রপার বলার ওয়ে। সময় আওয়ামী লীগের লোক থাকতে হবে। আসলে বিশ্লেষণ মানে বিশ্লেষণই না, এই বিষয়টা তাই না? আপনি জামাত শুধু না, এটা কিন্তু একটা রাজনৈতিক প্রবণতা। আমি আমার কথাটা শেষ করি। আমি সময় না সময় নাই, আপনার কথা সময় নাই। সময়টা আমি আমি দিতে কিন্তু পারি। জামাতকে নিয়ে কোনো প্রশ্নই করিনি, সেটাই। কিন্তু প্রসঙ্গক্রমে জামাত তো এসেছে জামাত। প্রসঙ্গক্রমে যখন একজন আসছে, থাকা উচিত, এনসিপি এবং যাই হোক। জামাত তো এক দল। এই